আমরা ক্লাসটা একদম ফার্স্ট ফার্স্ট স্টার্ট করে নিই। কালকে আমাদের যেহেতু প্রেজেন্টেশন আছে, আমি খুব বেশি সময় নিব না, মানে সময় বলতে বোঝাচ্ছে যে আমরা অনেক যে কঠিন টপিক আজকে পড়বো এরকম না বিষয়টা। আজকে টপিকটা ভেরি কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি টপিক ফর আস, অ্যান্ড যেটাকে বলা যায় যে রিয়েল লাইফে আমরা এটার খুব রিলেভেন্সি দেখতে পারবো, এরকম টাইপের একটা টপিক আমরা আজকে স্টাডি করতে যাবো। তো আমার কাছে মনে হয় যে ইউ উইল এনজয় টুডেস টপিক, কোন একটা সিচুয়েশন আপনারা পাবেন। তো আমরা চলে যাই, আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করবো, ইটস অল অ্যাবাউট মার্কেট। That is, what is market, what are the different type of market exist in Bangladesh. We will go through this type of topic. Also in today's class আমরা যেটা হবে যে আমরা আমাদের যেহেতু দিস ইজ দ্য লাস্ট ক্লাস বিফোর আওয়ার প্রেজেন্টেশন, আমি বলছিলাম যে আজকে আমাদের হয়তো লাস্ট ক্লাস, কালকে তো আমরা প্রেজেন্টেশন দিব। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আমাদের কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে সেটা নিয়েও আমরা একটু ফাইনালি আলোচনা করে ফেলবো। তো এটার জন্য আমাদের যে রেফারেন্স বইটা আছে, দ্যাট ইজ প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, ওই বইটি আমরা হচ্ছে গিয়ে ফলো করছি, এবং ওই বইটা থেকেই আমরা আমাদের আমরা হচ্ছে চারটা চ্যাপ্টার আছে, যে চারটা চ্যাপ্টারে একটু কম্বাইন্ড একটা অংশ আমরা পড়বো। আচ্ছা, এটা নিয়ে আবার ওয়ারিড হওয়ার কিছু নেই, চারটা চ্যাপ্টারের কম্বাইন্ড অংশ পড়ছি ইট ডাজন্ট মিন যে চারটা চ্যাপ্টার পড়তে হবে। চারটা চ্যাপ্টার থেকে জাস্ট দুইটা টপিক আমরা হচ্ছে গিয়ে পড়বো। সেটা হচ্ছে যে আপনার ওই সর্ট অফ মার্কেটটা কি, এবং ওই মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স। তো একটু আজকে অলরেডি লিখে ফেলেন, আদারওয়াইজ এটা হচ্ছে কি আমাদের মনে থাকবে না। লেখেন যে আমরা আজকে যে মার্কেট যে টপিকটা পড়বো, মার্কেট টপিক থেকে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট যে চার ধরনের মার্কেট সম্পর্কে জানবো। এই চারটা মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স আর ডেফিনেশন, চারটা মার্কেট সম্পর্কে জানবো, চারটা মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স এবং ডেফিনেশন সম্পর্কে আমরা পড়লেই হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যে আমি টপিকটা দিয়েছি বা লাইক প্রেজেন্টেশন টপিক, ওখানে খেয়াল করে দেখবেন যে আমি চারটা মার্কেট সম্পর্কে বলেছি। তো আমি একটু প্রথমে চলে যাচ্ছি এই চ্যাপ্টার 16-এ। আচ্ছা, আমি একটু বলে দিই আমরা কোন চারটা চ্যাপ্টার ফলো করব। চ্যাপ্টার 14, 15, 16, 17, মানে এই চারটা চ্যাপ্টারে জাস্ট ফার্স্ট দুইটা পেজ পড়তে হবে, মানে আমাদের এটার জন্য টপিকটা কভার করতে। তো আমরা প্রথমে চ্যাপ্টার 16-এ চলে যাচ্ছি। আমরা একটা ছবি আঁকবো, এটা সবাই আঁকবো, কারণ এটা না আঁকলে আসলে আমি জিনিসটা ভালোভাবে বুঝাতে পারবো না। এই ছবিটা দিয়ে আমরা আসলে ডিফারেন্ট টাইপ অফ মার্কেট সম্পর্কে বুঝে যাবো। এই ছবিটা আমরা আঁকবো, এটা চ্যাপ্টার 16-এ আছে। এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি পড়বো, এবং প্রত্যেকটা মার্কেটের আসলে ক্যারেক্টারিস্টিক্স আমি নিজেই বলতে থাকবো। তো যদি আপনি বইও না খুঁজে পান, আপনি চাইলে আহ ছবি এঁকে নিতে পারেন। আচ্ছা, এই ছবিটাতে একটু খেয়াল করে দেখেন। এখানে হচ্ছে গিয়ে আপনার মানে মার্কেটটার পাশে আবার এই যে এরকম 15, 16, 17, 14 এরকম লেখা আছে, এটা লেখা দরকার নাই। মানে এখান থেকে আপনি বুঝবেন যে মনোপলি মার্কেট যখন পড়তে যাবেন, চ্যাপ্টার 15-এ যাবেন, অলিগোপলি 17, মনোপলিস্টিক কম্পিটিশন 16, পারফেক্ট কম্পিটিশন 14, এভাবে গেলে আমরা হচ্ছে গিয়ে পেয়ে যাব। আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার গুলো নেম লেখা দরকার নেই, জাস্ট মনে রাখবেন যে এই চ্যাপ্টার গুলোতে যায় ডেফিনেশন আর ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্যগুলো জানলেই হবে। তো আগে আসি হোয়াট ইজ মার্কেট। আমরা অলরেডি মার্কেট সম্পর্কে চ্যাপ্টার 4-এ স্টাডি করেছিলাম। মার্কেট কি বলেছেন যে ইটস আ সিচুয়েশন, মানে এমন একটা সিচুয়েশন where buyer and seller they meet to each other. Maybe there would be different kind of platform like in person or online or offline. So they will meet to each other in different kind of platforms. Then they exchange goods and services, and they try to set the price of that product. The good they are going to exchange, they try to set the price of that thing. So this situation is called market. মানে মার্কেটটা কি, যে যেমন আমরা আজকে যেমন ক্লাসরুমে মিট করছি, তো এটা এই সিচুয়েশনটাকে ইন সাম কেসেস আমরা মার্কেট বলে ফেলতে পারি। মার্কেট এমন একটা সিচুয়েশন যেখানে আমাদের বায়ার সেলারদের দেখা হবে, আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ করব, এবং আমরা হচ্ছে গিয়ে আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ করবো, এবং আমরা চেষ্টা করবো যে যে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করছি সেটার একটা প্রাইস সেট করে ফেলতে, দাম নির্ধারণ করে ফেলতে। এই ফুল সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার মার্কেট। এখন আমরা অনেক ধরনের মার্কেট সম্পর্কে জানতে পারি।
আমি আজকে এই স্লাইডটা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ আপনাদের সাথে, মানে আপনাদের টিমসে। এটা আমার অনেক আগের মেক করা একটা স্লাইড। আমি দেখলাম আজকে পড়াতে যাব যখন, তার আগে আমি ম্যাটেরিয়ালস গুলো দেখছিলাম, ওখানে দেখছিলাম যে এটা একটা সময় পড়াতাম, সেখানে ওটা ম্যাটেরিয়ালস মেক করা আছে। হ্যাঁ, স্লাইডটা মনে হয় দেখতে পাচ্ছেন। তো এই যে এই স্লাইডটা দিব, এখানে দেখেন যে এই প্রত্যেকটা মার্কেটের আবার আপনার এক্সাম্পল গুলো দেওয়া আছে। পার্টি কম্পিটিটিভ, হচ্ছে মনোপলিস্টিক, এটা আপনার ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, কিন্তু খুব অল্প জায়গায়। এটা যে অনেক বেশি দেওয়া আছে তা না। আর বাকি দুটো মার্কেটের আমি দেই না, এই জন্য পরে মনে হলো যে না, আমি বই থেকেই পড়াই। দেখাচ্ছেন যেটা একটা স্লাইডও আমি মেক করেছিলাম, এটা খুব বেসিক স্লাইড। পড়ানো মানে এটা দিয়ে দিলে আবার যেটা হবে যে আপনারা এখান থেকে পড়া শুরু করবেন, তো পড়ার মতো কোনো কিছু নেই, পড়ানোর কাজে হেল্প হবে এরকম একটা ম্যাটেরিয়াল, বাট ইটস নট ফর স্টাডি। তো এই মার্কেট আমরা যখন যাব, ইকোনমিক্সে আমরা যে মার্কেটটা পড়ি, আপনি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট পাবেন। যেমন দুইটা পয়েন্ট অফ ভিউ আছে, আমরা অলরেডি জানি ফ্রম সার্কুলার ফ্লো ডায়াগ্রাম দেয়ার আর টু ডিসিশন মেকার ইন ইকোনমি। তো সেই বেসিসে আমি ডিসিশন মেকারের বেসিসে যাই, আপনার প্রডিউসার আর কনজিউমার, সেই বেসিসেও মার্কেট কিন্তু দুই প্রকার হবে, আপনার প্রডিউসার মার্কেট আর কনজিউমার। আবার আপনি যদি ওইখানে সার্কুলার ফ্লো ডায়াগ্রামে কিন্তু আমরা দুটো মার্কেট দেখেছিলাম, এটা মার্কেট দেখেছিলাম মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, আরটা দেখেছিলাম হচ্ছে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ওখানে আমরা হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ইজ গোয়িং টু সেল, অ্যাকর্ডিং টু দ্যাট মার্কেট ইজ টু টাইপ। আবার যদি আমি নাম্বার অফ বায়ার, মানে বাজারে ক্রেতা কতজন, সেটার বেসিসে মার্কেটটাকে আপনার সেগমেন্টেড করি। ইন দ্যাট কেসেস ইটস টু টাইপস। হ্যাঁ, একটা পারবো হচ্ছে মনোপসরি মার্কেট, আর একটাকে আমরা বলবো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। তো এগুলো আসলে ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট আমরা পাবো। আমরা এখানে যে পয়েন্ট অফ ভিউতে যাচ্ছি, দ্যাটস দ্য নাম্বার অফ ফার্মস। আবার বুঝে নেন, এখানে আমাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে নাম্বার অফ ফার্মস। নাম্বার অফ ফার্মস বলতে বুঝাচ্ছে হচ্ছে বাজারে কতজন ক্রেতা আছে। আবারও বুঝে নেন, বাজারে কতজন ক্রেতা আছে। তো বাজারে কতজন ক্রেতা আছে, এইটার বেসিসে হচ্ছে গিয়ে আমরা কিন্তু এটাকে চারটা ভাগে ভাগ করি। তো আমরা ছবিটা তো সবাই আঁকছি, দরকার হলে ছবির পাশে এটা লিখে নেন। এখানে আমরা ভাগ করছি হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যার বেসিস। বিক্রেতা মানে বিক্রেতা না, কিন্তু ক্রেতা, আবারও বুঝেন, বিক্রেতা না, ক্রেতার সংখ্যার বেসিসে আমরা কিন্তু এখানে এটাকে ভাগ করছি। যেমন আমি একটু মানে বায়ার এন্ড সেলারের ডিফারেন্সটা বুঝাই। ধরেন ফর এক্সাম্পল, আরং ইজ এ সেলার and ইউ আর এ বায়ার। আমি কিন্তু এখানে নাম্বার অফ সেলার বা ফার্মস এর উপর বেসিস করে, একই কথা, বেসিস করে মার্কেটটাকে ক্লাসিফাই করছি। So according to the number of farms, that means how many farms in a market, we will find out there are four types of market in this situation. Number one, if there is only one farm, একটা যদি farm থাকে, that sort of market is called monopoly market. In Greek word, the Greek word mono means one. So monopoly market means one seller market. নামেই বলে দিচ্ছে monopoly. So it's a one seller market. Then when there are few farms, it's called oligopoly market. Oligopoly এই ওয়ার্ডটাই যখন আমাদের আসে, ইকোনমিক্স বলেন, সোসিওলজিতে আসে, এটা দিয়ে আমরা বুঝি যে বেশ কমপ্লেক্স একটা সিচুয়েশন বা অনেক মানুষের গ্যাদারিং, মানে অনেকগুলো সিচুয়েশন একসাথে অ্যারাইজ হওয়া। তার মানে এখানে অনেকগুলো ফার্ম থাকবে, বাট দ্য থিং ইজ দেয়ার উড বি few farm. Few farm means you can count the number of farms over there. That means you know the total number of farms. Maybe it could be 2, it could be 10, it could be 100, it could be 1,000, but you know the total number of farms or seller in that market. In that sort of situation, it's called few market. And few market, yeah, according to few market, this kind of market is called, according to few farms, this kind of market is called oligopoly market. এই oligopoly market সম্পর্কে আপনারা এই বইয়ের চ্যাপ্টার 17 এ পাবেন। আমাদের যে রেফারেন্স বই সেটা চ্যাপ্টার 17 এ পাবো। মনোপলি মার্কেট যেমন পাবো 15 এ। এরপর আসে when there is many farms. Many means
the number is uncountable, you don't know the number, একদমই জানবে না, প্রেডিকশনই করতে পারবে না, এরকম হবে। তখন সেই সিচুয়েশনটাকে আমরা বলছি মেনি ফার্মস। সো অ্যাকর্ডিং টু মেনি ফার্মস, এইখানে আমার আবার দেখেন এখানে একটা ঝামেলা আছে। মেনি ফার্মস বলার পর হোয়াট টাইপ অফ প্রোডাক্ট those firms are selling, according to that it actually two types, অর্থাৎ এই দুই মার্কেটে আমরা মেনি ফার্মস পাবো, but they're selling some sort of different type of product. For example, many firms but identical product. Identical means same to same, same thing. এরকম যখন হয় তখন ওটাকে আমরা আইডেন্টিক্যাল বলি। ফর এক্সাম্পল আমরা বলি আইডেন্টিক্যাল টুইনস, মানে যে টুইনরা দেখতে একই রকম হয়, হুবহু একই রকম হয়, তাদেরকে আমরা বলি আইডেন্টিক্যাল টুইনস। হ্যাঁ, সো আইডেন্টিক্যাল প্রোডাক্ট মানে হচ্ছে এই মার্কেটটাতে একই রকম প্রোডাক্ট সেল হতে। ফর এক্সাম্পল রাইস মার্কেট, দেন ভেজিটেবল মার্কেট। এখন আপনি ঢাকা শহরে চাল যেরকম দেখবেন, আপনি কিন্তু রাজশাহীতেও চালের চেহারা, সাইজ বলেন, কালার বলেন, ওয়েট বলেন একই রকম পাবেন। আবার চিটাগাংও আপনি সেম পাবেন, আবার আপনি রংপুরেও সেম পাবেন, আপনি সিলেটেও সেম পাবেন, আপনি খুলনাতেও সেম পাবেন, ওদের কিন্তু ডিফারেন্স নেই। যে এমন না যে ঢাকায় চালের কালার ব্লু আর আপনার খুলনাতে চালের কালার হচ্ছে গ্রিন, এরকম কিন্তু হবে না। একদম সেম টু সেম চালের যে একটা ব্রাউনিশ কালার থাকে, আপনি সেই কালারেরই একটা রাইস আপনি কিন্তু সব জায়গায়, so that means the product is same. So this is called identical product. And differentiate means there is slightly difference between them, মানে একই রকম কিন্তু আপনি এক বলতে পারবেন না, that's called differentiate product. For example, ফার্নিচার। এখন আপনি অটোবি থেকেও ফার্নিচার কিনতে পারেন, আপনি আপনার বাসার লোকাল যে ফার্নিচার শপ আছে সেখান থেকেও ফার্নিচার কিনতে পারেন, বাট বোথ আর নট সেম, এখানে কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স আছে। বা আপনি ধরেন আহ আপনি ক্লোদিং মার্কেটে কথা বলতে, আপনি আড়ং থেকেও ক্লোথ পারচেস করতে পারেন, আর আপনি নিউ মার্কেট থেকেও ক্লোথ পারচেস, বাট দে আর দুটোই তো কাপড়, রাইট? দেয়ার ইজ কোয়ালিটি ডিফারেন্স। তো একই জিনিস কাপড় কিনছি, but there is difference between them. This is called differentiate product. So এর বেসিসে আমরা মার্কেট গুলোকে চারটা ভাগে ভাগ করেছি। তো আমরা আই হোপ ইন দ্য মিন টাইম আপনারা ছবিগুলো এঁকে ফেলেছেন। ছবিটা কি এঁকেছেন? মানে টেবিলটা এঁকেছেন? Yes, ma'am. আমি আরো একটু কথা বলবো এই সময়ের মধ্যে ছবিটা এঁকে, মানে ছবিটা আঁকা ইম্পর্টেন্ট। এই ছবিটা যদি একবার এঁকে ফেলেন, এই টপিকটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এখান থেকে একটা ব্রড কোশ্চেন থাকবে পরীক্ষায়, বলে দিচ্ছি 10 মার্কের একটা কোশ্চেন আপনারা কমন পাবেন মার্কেট টপিকটা থেকে। টপিকটার নাম হচ্ছে মার্কেট, দ্য লাস্ট টপিক। তো টপিকটা এটা একটা ক্লাস লাগে, এটা লাস্টেই পড়াই আমরা সব সময় টিচাররা। তো এইটার একটা ক্লাস আমরা নেই পুরোটা, এবং এই টপিকের উপরে একটা ব্রড কোশ্চেন থাকে, এই ক্যারেক্টারিস্টিক্স ডেফিনেশন এটা দিয়ে এটা ব্রড, এবং এই টেবিলটা আঁকলেই আপনি ইজিলি এটা অ্যান্সার করতে পারবেন। মানে এটা এমন কোনো কঠিন টপিক না যে যেটার জন্য অনেক পড়তে হবে। জাস্ট আমি যদি ইয়ার কথা বলি, কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস, ওখানে অনেক পড়তে হয়, বুঝতে হয়, এটা কিন্তু সেরকম টাইপের কোনো টপিক, এটা বেশ কনভিনিয়েন্ট একটা টপিক। তো চলে যাই। তাহলে আমরা আবার বুঝলাম যে according to the number of farms or seller, we try to classify the market in 4 types. Monopoly market, that means it's one seller market. When there are few sellers, it's called oligopoly, and when there are many sellers, there are 2 types of market: perfect competition and monopolistic competition. But in perfect competition, they are selling the identical product. That means the product will be same to same. And in monopolistic competitive market, the product they are trying to sell differentiate product. That means the products are same, but you cannot say that they are identical, like same to same shade, same size, same color, same texture. So for example, one seller market, that is the monopoly market. There is an example we can see. আমরা এখানে আমি একটু বাংলাদেশের বেসিসে রিয়েল লাইফ এক্সাম্পল দিই। In Bangladesh, ওয়ান সেলার মার্কেট, দ্যাট মিনস মনোপলি মার্কেট হচ্ছে কোনটা? কোন মার্কেটে দেখেন তো একটা সেলার আছে, অলরেডি আমরা একটা প্রোডাক্ট কনজিউম করছি, সবাই কনজিউম করছি। ইনফ্যাক্ট যেটা প্রবলেমের কারণে আমি একটু পরে ক্লাস আজকে আমাকে শুরু করতে হলো, সেই সেই মার্কেটটা ওয়ান সেলার মার্কেট বাংলাদেশ। এটা খেয়াল করে দেখেন তো, বলেন তো দেখি কোন মার্কেট? বিদ্যুৎ মার্কেট। এক্স্যাক্টলি, হচ্ছিলাম ইলেকট্রিসিটি মার্কেট ইন বাংলাদেশ। সবাই সাফার করছে, ইলেকট্রিসিটি চলে যায় আসে,
ইলেকট্রিসিটি চলে গেছে, ইন্টারনেট কানেকশন চলে গেছে, মেনলি আমার এটাই ঝামেলা হচ্ছে। ইন্টারনেট কানেকশনের আমি এখন কিভাবে কি করবো? তো এই যে ইলেকট্রিসিটি মার্কেট খেয়াল করে দেখেন, গভর্নমেন্ট সেল করে। আপনি যেই নামে হোক, ডিসকো, পল্লী বিদ্যুৎ, তারপরে আরো কি কি জানি নাম আছে, পাওয়ার ন্যাশনাল গ্রিড থেকে দেয়, এই যাই দিক না কেন সেটা কিন্তু গভর্নমেন্ট সেল করে, আর কেউ সেল করে না। তো বাংলাদেশের বেসিসে লেখেন ইলেকট্রিসিটি মার্কেট, ELEC TRICY CITY, ইলেকট্রিসিটি মার্কেট ইজ অলিগোপলি, মনোপলি মার্কেট, মানে ওয়ান সেলার মার্কেট। তারপরে আরো এক্সাম্পল দিতে পারি ওয়াটার মার্কেট, এখানে ট্যাপ ওয়াটার লিখেছে, তো আমরা ওয়াটার লিখলেও হবে। তো বাংলাদেশে যে ট্যাপ ওয়াটার আমরা যেটা পাচ্ছি, মানে ওয়াটার সাপ্লাই যেটা পাচ্ছি, দ্যাটস অলসো মনোপলি মার্কেট। বিকজ দেখেন, একজনের সেলার আছে ওয়াসা, আপনার কিন্তু এর বাইরে উপায় না। হ্যাঁ, আপনি বললেন ম্যাডাম আমি গ্রামের মানে আমরা চিন্তা করছি যে ওয়াটার সাপ্লাই, তো ওয়াটার সাপ্লাই দেখেন যদি সেন্ট্রালি আমরা সিস্টেমটা চিন্তা করি, গভর্নমেন্ট ছাড়া কিন্তু বাংলাদেশে দিচ্ছে না, এবং সেটা ওয়াসা নামে একটা আহ, কার্যক্রমের আন্ডারে তারা কিন্তু ওয়াটারটা সাপ্লাই দিচ্ছে। তো এটা একটা মনোপলি মার্কেট। তারপরে আমি যদি বাংলাদেশের ইয়ার কথা বলে থাকি, একটু আগে একজন আমরা চ্যাট বক্সে লিখছে যে ম্যাডাম ইন্টারনেট কানেকশন ইন সাম কেসেস মনোপলি মার্কেট হয় না। বাট আমি যদি এরিয়াটাকে এটা অলিগোপলিতে যাবে, আমরা এখন আসবো অলিগোপলি মার্কেটের ইয়াতে। বাট এটা যদি আমরা হচ্ছে একটা ইয়া দিয়ে চিন্তা করি, মানে একটা এরিয়া ওয়াইজ চিন্তা করি, ফর এক্সাম্পল আমার এরিয়াতে একজনই কেবল ইন্টারনেট কানেকশন দেয়, তো সেই ক্ষেত্রে আমার এরিয়াটা চিন্তা করি, ফুল বাংলাদেশ চিন্তা করলে হবে না। আমার এরিয়াতে চিন্তা করি কেবল কানেকশনটা বা ওই ইন্টারনেট কানেকশনটা হচ্ছে একটা মনোপলি মার্কেট। তাহলে মনোপলি মার্কেটের ডেফিনেশন লিখে ফেললে দেখেন আমাদের কোনো কিছু মেমোরাইজ করতে হবে না, আমরা টেবিল থেকেই পারবো। দেখেন মনোপলি মার্কেট ইজ দ্যাট টাইপ অফ মার্কেট ওয়ার there is only one seller, বা ফার্মও লিখতে পারেন, ওয়ান সেলার বাট বায়ার কিন্তু মেনি। বায়ার মানে ক্রেতা, বাট মেনি বায়ার। যেমন ইলেকট্রিসিটি আমরা সবাই কনজিউম করছি, ওয়াটার আমরা সবাই কনজিউম করছি। সো দেয়ার আর মেনি ওয়ান সেলার বাট মেনি বায়ার। তো আমি দেখেন আমি কিন্তু কোনো ডেফিনেশন মেমোরাইজ করি, আমি জাস্ট এটা দেখে বললাম যে এখানে ওয়ান ফার্ম বাট আমার মেনি সেলার হবে বা মেনি বায়ার হবে। ওই এক্সাম্পল আমি আমার চারপাশ থেকে দেখে চিন্তা করে বের করে দিলাম যে আমার চারপাশে এক্সাম্পল কি। এরপরে আসেন অলিগোপলি মার্কেট কি, তাহলে এখান থেকেই দেখে বলছি যে অলিগোপলি মার্কেট ইজ দ্যাট টাইপ অফ মার্কেট ওয়্যার দেয়ার ইজ ফিউ সেলার অর ফিউ ফার্ম বাট মেনি বায়ার। একই রকম, যে অল্প কিছু আপনার বিক্রেতা আছে বাট আমার অসংখ্য ক্রেতা আছে, অসংখ্য ক্রেতা, এবং সেই ক্রেতার সংখ্যা আপনি চাইলেও হচ্ছে বের করতে পারবেন না, আনকাউন্টেবল। বাট এখানে যেটা হবে যে বিক্রেতার সংখ্যা যেটা আছে, বিক্রেতার সংখ্যা যেটা আছে সেটা আপনি কিন্তু চাইলেই বের করে নিতে পারবেন আপনার কতগুলো সেলার্স। যেমন খুব ইন্টারেস্টিং অলিগোপলি কয়েকটা মার্কেটের এক্সাম্পল, এখানের এক্সাম্পল গুলো লিখেন না বা লিখলে মুছে দেন। সিগারেটটা মানে এটা একটা ব্যাড, তো ব্যাড মানে গুড, যে আমরা বলি না গুড, যে গুড আমাদের জন্য ভালো, মানে যে প্রোডাক্ট আমাদের জন্য ভালো সেটাকে আমরা গুড বলি, আর যে প্রোডাক্ট আমাদের জন্য খারাপ ইকোনমিক্স এর ভাষায় ওটার নাম হচ্ছে ব্যাড। খারাপ বলতে ব্যাড পিপল ওটা বোঝাচ্ছে না, এখানে প্রোডাক্টটাকেই খারাপ বলতে আমরা ব্যাড বলি। তো ব্যাড, তো এই কারণে আমরা সাধারণত এই ধরনের এক্সাম্পল ইউজ করে থাকি না। তাও লিখতে পারেন সিগারেট মার্কেট ইন বাংলাদেশ, দ্যাটস অলসো অলিগোপলি। সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে লেখেন এয়ারলাইন বিজনেস ইন বাংলাদেশ ইজ এ অলিগোপলি মার্কেট। খেয়াল করে দেখেন বাংলাদেশে আপনি যদি বাই ইয়ার ট্রাভেল করতে যান, ইউ হ্যাভ ভেরি ফিউ অপশন, তাই না? যে আপনি বলেন ম্যাডাম আমি সরকারি প্লেন উঠবো, বিমান বাংলাদেশ এয়ারলাইনে উঠলেন, বা আপনি বলেন বেসরকারিতে উঠে তো ইউএস বাংলাতে উঠলেন, বা নোভো এয়ারে উঠলেন, বা এয়ার স্টারতে উঠলেন, আর কোনো কিছু আছে? দেখেন তো আর কোনো অপশন আছে আপনার? নাই দিন। তাহলে কি ফিউ সেলার না? অল্প কিছু সেলার আপনার কাছে প্রোডাক্টটা সেল করছে না, বুঝতে পারছেন ফিউ সেলারের কনসেপ্টটা? তো দ্যাট ইজ অলিগোপলি মার্কেট। যেমন যারা এই ফার্মের টপিক পেয়েছেন তাদের জন্য কিন্তু খুব মজা, তারা এই ছবি টবি গুলো দিয়ে খুব সুন্দর করে পোস্টারটা বানাইতে পারবেন যে অল্প কয়েকটা ফার্ম তারা হচ্ছে মার্কেট ইয়া করছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে অলিগোপলি মার্কেট, ওয়্যার দেয়ার ইজ অনলি ফিউ সেলার। তো বাংলাদেশের বেসিসে আমরা এয়ারলাইন মার্কেটের কথা বলতে পারি। আচ্ছা, আরো কয়েকটা অলিগোপলি মার্কেট আছে
যেমন আরেকটা অলিগোপলি মার্কেট আছে যেটা আমরা এখন সবাই কনজিউম করছি, দেখি সবাই বলতে পারে কিনা সেই অলিগোপলি মার্কেটটা কি সবাই কনজিউম করছে এখন। দেখি কেউ একটু মাথা খাটান, সবাই বললাম যেহেতু সবাই মানে আমি সহ আমার স্টুডেন্টরা সবাই সেটা কনজিউম করছেন। দেয়ার ইজ এনাদার অলিগোপলি মার্কেট ইন বাংলাদেশ। ইন্টারনেট। আহ ইন্টারনেট না বলে আরেকটু ডিপ থাকবে, ইন্টারনেট রিলেটেডই। এআই ম্যাম, এআই। মোবাইল ফোন। মোবাইল ফোন, হ্যাঁ মোবাইল ফোনটা হতে পারে। আমি যদি হ্যাঁ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্র্যান্ড, মোবাইল ফোন না আর একটা আছে, আমি ওটা এক্সপেক্ট করি না, আমি যেটা এক্সপেক্ট যুক্ত সিলেট। ম্যাম গ্যাস। গ্যাসও না। আচ্ছা আমি আসি, আমরা যে সবাই মোবাইল ফোন নেটওয়ার্ক ইউজ করছি, সবাই ইউজ করছি না টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক যেটাকে আমরা বলবো, যে নেটওয়ার্ক প্রোভাইড করছে, কয়টা নেটওয়ার্ক প্রোভাইডার আছে বাংলাদেশে? সবাই তো ইউজ করছে, যে ইন্টারনেটও ওদের থ্রুতেই আসে মোস্ট অফ দ্য কেসেস, ওই জন্যই আমি বলছিলাম যে ওর সাথেই রিলেটেড। গ্রামীণ ফোন, টেলিটক, আর কি আছে, বাংলালিংক, এয়ারটেল আছে না, এয়ারটেল, রবি, এই পাঁচটা। আর আছে সেলার। রাইস নতুন একটা আসছে 6টা। আচ্ছা ঠিক আছে, রাইজ আসছে 6টা। ম্যাম আরো ওটা ধরলাম বাংলা নিউজের এবিসিডি, না। আরো ধরলাম এবিসিডি 10টা, আরো ধরেন এক্সট্রা ধরলাম এবিসিডি 10টা। আর আছে? আর কিন্তু নাই। তার মানে কি দেখেন এখানে কি ফিউ সেলার, মানে ফিউ সেলারের কনসেপ্টটা বুঝেন, সেলার গুনতে পারতেছে না যে কতজন সেলার আছে বাংলাদেশে। সো দ্যাট ইজ অলিগোপলি মার্কেট। এটা কিন্তু আবার একটু এরিয়া বেসিসও চিন্তা করেন, বাংলাদেশের বেসিসে টেলিকমিউনিকেশন মার্কেট কিন্তু অলিগোপলি মার্কেট। আবার আপনি ইন্ডিয়াতে চলে গেলে আবার ইন্ডিয়াতে অনেক বেশি নেটওয়ার্ক প্রোভাইডার আছে, আপনার টেলিফোন নেটওয়ার্ক মানে মোবাইল ফোন নেটওয়ার্ক প্রোভাইডার আছে, বিভিন্ন প্রভিন্সে আলাদা, তখন আবার ওইটাকে অলিগোপলি না বলে ওরা মনোপলিস্টিক কম্পিটিশনে চলে যায়। তো ওই জন্য আমরা সব এক্সাম্পল গুলো বাংলাদেশের বেসিস। একজন গ্যাসের কথা বলছে, তো যেহেতু এখন অয়েল ক্রাইসিস চলছে, অয়েল নিয়ে বলি, অয়েল মার্কেট যদি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি চিন্তা করি, অয়েল এক্সপোর্টিং কান্ট্রি, আমরা অলিগোপলি মার্কেট যখন পড়বো ওই চ্যাপ্টারে দেখবেন যে ওপেক্স বা অয়েল এক্সপোর্টিং কান্ট্রিজ গুলোর যে অর্গানাইজেশন আছে তাদের নিয়ে কথা বলা আছে, এবং বলছে যে দে আর অলিগোপলি, দে আর অলিগোপলিস, মানে তারা দে আর মেকিং এ কার্টেল, দে আর অলিগোপলি, দে আর মেকিং অলিগোপলি মার্কেট, এরকম কথাগুলো বলেছে। কেন আমি একটু বলবো। ওয়ার্ল্ডে 6টা কান্ট্রি আছে, বেসিকলি 5টা বড় বড় কান্ট্রি আছে যারা অয়েল এক্সপোর্ট করে, এর বাইরে কিন্তু কান্ট্রি নাই যারা অয়েল আসলে এক্সপোর্ট করার মতো, স্বল্প অল্প অয়েল তারা আসলে এক্সপোর্ট করার মতো ওরকম অ্যাবিলিটি, মানে তাদের দেশে অয়েল প্রডিউস হয় এবং তারা এক্সপোর্ট করে। এর মধ্যে ভেনিজুয়েলা আছে, এর মধ্যে সৌদি আরবিয়া আছে, ইরান আছে। তো এই যে অয়েল এক্সপোর্টিং কান্ট্রি তাদের একটা গ্রুপ আছে, অলিগোপলিস্টরা যখন একটা গ্রুপ তৈরি করে তারা মনোপলিস্টদের মতো আচরণ করে, মানে এই মনোপলি মার্কেটের মতো আচরণ। মনোপলি মার্কেট একটা ঝামেলা আছে, আমরা এটা যখন পড়বো তখন জানবো। মানে মনোপলি মার্কেটের ঝামেলা হচ্ছে ওরা খুব ডোমিনেটিং টাইপের, খুব আপনাকে ডোমিনেন্স ক্রিয়েট করবে, আপনাকে মানে আপনি দেখা যাবে ইয়া করতে পারবেন না, কি করতে পারবেন না, ওটাকে কি বলে, যে আপনি চাইলেও হচ্ছে আহ, ওই মার্কেটে, ওই মার্কেটে দেখা যাবে যে কোনো আপনার কোনো ওপিনিয়ন নিয়ে ম্যাম কথা বলতে এন্ট্রি পারবেন না। দিতে দেবে না, এরকম কিছু। হ্যাঁ এন্ট্রিও দিতে দিবে না, হ্যাঁ এরকমও হবে যে এই মার্কেটে চাইলে আপনি সহজে অ্যাজ এ সেলার এন্ট্রি নিতে পারবেন না, চাইলে ওই মার্কেটে আপনি সেল, তার কাছে মনে হতে পারে যে আমি সেল করতে যাবো সেটাও পারবেন না। তো এই ধরনের ব্যারিয়ার তারা ক্রিয়েট করবে। সেম কাজটা অলিগোপলিস্টরাও করে, কিন্তু ওরা তো একা করতে পারে না, যেহেতু মার্কেট শেয়ার ওরা একা থাকে না, তো ও অন্যদের সাথে মিলে একটা গ্রুপ তৈরি করে, স্ট্রং গ্রুপ, যেটাকে আমরা ইকোনমিক্স ভাষায় কার্টেল বলি, যেমন রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে আমি ওপেক্স এর কথা বলছি। তো তারা মিলে এমন একটা গ্রুপ তৈরি করবে যাতে চাইলেও এই গ্রুপের বাইরে যায় কোনো কিছু করতে পারবে না, করলে আপনার সমস্যা আছে, এবং তারা সেলারদের সাথে কাইন্ড অফ মনোপলিসের মধ্যে আছে। আচ্ছা এরপরে আসেন মিনি ফার্মস মিনি বায়ার, সেটাকে আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বলবো, এটা দিয়ে আজকে আমরা প্রথমে করবো। তো এটা ডেফিনেশন এরকম হবে যে ইন দিস কাইন্ড অফ মার্কেট দেয়ার আর মেনি সেলার এন্ড মেনি বায়ার্স,
এবং তারা আইডেন্টিক্যাল প্রোডাক্ট সেল করে। মজার বিষয় হচ্ছে আইডেন্টিক্যাল প্রোডাক্ট, সেম টু সেম প্রোডাক্ট সেল করে, তারপরে এই মার্কেটটা অনেক বেশি বিশ্রী। তো এটা নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের ফুড মার্কেট, ফ্রুটস মার্কেট, vegetable market, any kind of daily necessities, those are belong to perfect competitive. আর মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে যে এখানে কম্পিটিশনটা আমরা ফেয়ার পাবো। দেয়ার আর অলসো মেনি সেলার আর মেনি বায়ার, বাট এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রাইস আর সেম ফর ইকুয়াল, মানে এভরিওয়ান। ফর এক্সাম্পল, চালের কেজি 10 টাকা ঢাকা শহরে হলে রংপুরও 10 টাকা, চিটাগাংও 10 টাকা, সিলেটেও 10 টাকা, খুলনাও 10 টাকা। মানে এটা এমন না যে ঢাকায় 10 টাকা, খুলনায় এটা 30 টাকা, আবার সিলেট দূরে বলে ওখানে 50 টাকা, চিটাং আরো দূরে বলে এখানে 100 টাকা, এরকম হবে, প্রাইসটা সেম হবে। বাট মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটে যেটা হয়, একটু আইডেন্টিক্যাল প্রোডাক্ট, মানে স্লাইটলি ডিফারেন্সিয়েট প্রোডাক্ট সেল করে, তো আইডেন্টিক্যাল না বলে ওরা প্রাইসটার মধ্যে এক ধরনের মানে একটা ডিফারেন্স আমরা পাবো। সো দেখেন, এতে আড়ং থেকে যে পোশাক কিনলে যে দাম পড়বে, নিউ মার্কেট থেকে কিনলে কিন্তু সে দাম পড়বে। আবার আপনি ধরেন বাংলা সিনেমা যদি দেখতে যান, বাংলা সিনেমার টিকিটের প্রাইস যেমন, একটা হলিউড ফিল্ম কিন্তু তার থেকে বেশি এক্সপেন্স। এই যে মুভিজ, দিস আর মনোপলিস্টিক কম্পিটিটিভ। বা ধরেন আপনি যদি উম একটা লোকাল শপ থেকে পেস্ট্রি খেতে চান, ওটার দাম যা পড়বে, আর আপনি যদি ধরেন রেডিসনে যে পেস্ট্রি খেতে চান, সেটার দাম কিন্তু সেম পড়বে। এটা ওটা মনোপলিস্টিক, একই জিনিস। পেস্ট্রি তো সব দোকানেই পাওয়া, কিন্তু পেস্ট্রির দামটা ডিফারেন্স হচ্ছে। তো যেটা বলতে চাচ্ছি যে এইখানে আসলে প্রোডাক্ট কাইন্ড অফ সেমি সেল হয়, কিন্তু আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি ব্র্যান্ডের নেমে বা মার্কেট সাইজ অনুযায়ী বা তাদের মার্কেট অ্যাকসেপ্টেন্স অনুযায়ী, এবং তার প্রাইসিং এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আমরা দেখতে পাই। তো এই ধরনের মার্কেট, অর্থাৎ এখানে কম্পিটিশনটা ফেয়ার হবে না, এই ধরনের মার্কেটকে আমরা বলে থাকবো হচ্ছে গিয়ে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। আমি তাহলে, আমরা যেহেতু ছবিটা এঁকে ফেলেছি, আমরা এখন প্রথম যে ফার্ম আছে, দ্যাট ইজ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, এটাতে চলে গেছি। তাহলে প্রত্যেকটা মার্কেটেরই আমরা কি পড়বো, জাস্ট ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স। আমরা চলে গেলাম চ্যাপ্টার 14-এ, জাস্ট প্রথম পেজটা পড়লেই হয়ে যাবে। এই যে এটাই বলতেছি যে ভাববেন যে অনেক পড়া, বিষয়টা তা না, এটাই হচ্ছে সবচেয়ে সহজ টপিক আপনাদের ফাইনালের জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ কম্পিটিটিভ মার্কেট, এটা অনেক নাম আছে। এটা কম্পিটিটিভ মার্কেট বলে, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বলে, পারফেক্ট কম্পিটিশন বলে, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বলে, যেই নামে খুশি সেই নামে ডাকে, কোনো সমস্যা নাই। জাস্ট বলতে হবে মেনি সেলার মেনি বায়ার, এটুকু বললেই অনেকটা বুঝে যাবে। তাহলে চলে যাই, কি বলছে যে হোয়াট ইজ কম্পিটিটিভ মার্কেট, বলছে এ মার্কেট উইথ মেনি বায়ার্স এন্ড মেনি সেলার trading identical products, ওই যে বলছিলাম identical products, so that each buyer and seller is a price taker here, that kind of market is perfect competitive market. মানে কি বললো যে মার্কেটটা মেনি সেলার এবং মেনি বায়ার আছে, অনেক বেশি সেলার অনেক বেশি বায়ার আছে, এবং দে আর ট্রেডিং আইডেন্টিক্যাল প্রোডাক্ট, একই রকম প্রোডাক্ট সেল করছে, সবাই একরকম প্রোডাক্ট সেল করছে। তো দ্যাট এই প্রাইস টেকারের কথাটা আমি একটু পরে বলবো, যে এখানে কেউ প্রাইসে কারসাজি করতে পারে না, অর্থাৎ প্রাইসটা আমরা এখানে একসেপ্ট করে, এই জন্য আমাদেরকে বলেন বায়ার হই বা সেলার হই, আমরা এখানে প্রাইস টেকার হিসাবে কাজ করি, টেক করে একসেপ্ট করি। তো এই মার্কেটটা আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এক্সাম্পল, মানে এটার ক্যারেক্টারিস্টিক্স, আচ্ছা এক্সাম্পল তো আমরা চলেই আসি। এটা এক্সাম্পল ছিল বাংলাদেশের রাইস মার্কেট, হুইট মার্কেট, দেন হচ্ছে ফ্রুটস মার্কেট, ভেজিটেবল মার্কেট। আপনি স্পেসিফিকলি বলতে পারেন হ্যাঁ অ্যাপল, অরেঞ্জ, টমেটো, রাইস, দেন ফ্লাওয়ার, আপনি সবই এগুলাকে আপনি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের মধ্যে নিয়ে আসতে পারেন। এখন আসেন এটার প্রথম ক্যারেক্টারিস্টিক্স, মানে বৈশিষ্ট্য তো আমরা বুঝলামই, যে দেয়ার উইল বি মেনি বায়ার অ্যান্ড মেনি সেলার ইন দিস মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ক্যারেক্টারিস্টিক্স, এখানে কোনো ডিফারেন্স নাই। দেন সেকেন্ড যে বললাম, দে আর সেলিং দ্য আইডেন্টিক্যাল প্রোডাক্ট, এটাকে বলছে যে দ্য গুডস অফার্ড বাই ভেরিয়াস সেলার আর লার্জলি দ্য সেম। এই মার্কেটের একটা বৈশিষ্ট্য, এটা নিয়ে একটু বলার আগে আমি আমার একটা থট বলি। আর একটা সময় থট ছিল when I started study economics, সেটা হচ্ছে যে ইকোনমিক্স এর প্রাইস, কিছু প্রোডাক্টের প্রাইসিং সেম হয় কেন। ফর এক্সাম্পল ধরেন, আমি ধরে নিচ্ছি যে ইনকাম ক্লাস ওয়াইজ বনানীতে বেশি হাই ইনকাম ক্লাস পিপলরা থাকে,
আর মিরপুর এলাকাতে আমি ধরলাম যে লোয়ার মিডল ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস পিপলরা বেশি থাকে। তা আমার কাছে মনে হলো যে চালের কেজি মিরপুরে যদি 10 টাকা হয়, গুলশানে বা বনানীতে তো এটা 10 টাকা না হয়, যদি 20 টাকাও হয় দে ক্যান এফোর্ড, তাহলে মিরপুরেও কেন 10 টাকা, গুলশানেও না, সব জায়গায় সেম হওয়া উচিত, যেহেতু এটা মানে তারা এফোর্ড করতে হবে, তারা হাই ইনকাম পিপল। আচ্ছা, তার রিজন বিহাইন্ড ইজ এই মার্কেটে এই যে চালের বাজার যেটা বলছে, এখানে মিনি সেলার আছে, অনেক বেশি সেলার আছে। তো আপনি একা মার্কেটটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি একজন সেলার, ধরেন আপনি আপনার শপ হচ্ছে গুলশানে, আপনি চাইলে এই চালের কেজি 10 টাকার জায়গায় 100 টাকা বানায় সেল করতে পারবেন না, কারণ মানুষ মানে বায়াররা প্রাইসটা সম্পর্কে জানে। অ্যান্ড যখন দেখবে যে ইউ আর সেলিং এ প্রাইস ইন বিট হাই প্রাইস, দে উইল মেক দেয়ার মাইন্ড যে না ঠিক আছে, এখানে তো দাম বেশি, আমি অন্য জায়গা থেকে। দে হ্যাভ প্লেন্টি অফ অপশন, বিকজ আপনি আবার আপনারও সমস্যা হচ্ছে আপনি একা পুরো মার্কেটটাকে কভার করতে পারবেন না, যে না আপনার আপনার শপের সাইজ এমন যাতে গুলশান বনানী এরিয়া যত মানুষ আছে সবাইকে রাইস প্রোভাইড, আপনি এত বড় শপও দিতে পারেন। আবার আপনার অনেক বেশি কম্পিটিটিভ এখানে থাকবে যারা একই সাথে একই রকম প্রোডাক্ট সেল করছে। সো বেসিকলি আমাদের এই মার্কেটে ইনফ্লুয়েন্স এত কম যে আমরা মার্কেটে কিছু করতে পারি না, এই কারণে প্রাইস একসেপ্ট করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। যেমন আমি একটু বলি, ধরেন রাইস মার্কেটের কথা যদি বলি, আমরা সবাই ভাত খাই, কম বেশি খাই। কেউ বলবেন ম্যাডাম আমি ডায়েট করি, অল্প খাই, সপ্তাহে একদিন খাই, কিন্তু খাই তো, আমি ওটাই বোঝাতে চাচ্ছি। তো তার মানে বাংলাদেশে যে 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষই কিন্তু কনজিউমার মানে বায়ার। তো আপনি নিজেই চিন্তা করেন, তার 18 কোটি টাকা আছে, ওখান থেকে যদি 1 টাকা চলে যায়, এটা কি কোনো সমস্যা? 10 টাকা চলে যায়, তাতেও কি কোনো সমস্যা? মানে ইনফ্লুয়েন্সটা বুঝছেন, 18 কোটির মধ্যে 10 ডাজন্ট ম্যাটার। ইনফ্যাক্ট 18 কোটির মধ্যে যদি 10,000ও চলে যায়, তাও আসলে খুব বেশি একটা আপনার টাকা পয়সার হেরফের হবে না, মনে হবে যে না আমি আই হ্যাভ plenty amount of money. So the thing is, এই মার্কেটে এত বেশি সেলার বা এত বেশি বায়ার, যে আপনি মার্কেটে কোনো ইনফ্লুয়েন্স ফেলবেন। তো এই কারণে, এবং আরো আসেন, এই ধরেন আপনি একজন সেলারের পক্ষে পুরো মার্কেটটা কভার করা সম্ভব না। এই কারণে অনেক বেশি সেলার, এই যে 18 কোটি মানুষকে যদি চাল প্রোভাইড করতে হয়, একজনের পক্ষে সম্ভব, 10 জনের পক্ষে সম্ভব, আচ্ছা না আর একটু বেশি করলাম, 1,000 জনের পক্ষে সম্ভব এই 18 কোটি মানুষকে চাল প্রোভাইড করা, চাল তৈরি করে তাদের হাতে পৌঁছায় দেওয়া সম্ভব নাকি? অনেক বেশি সেলারও লাগবে, ফার্মার লাগবে, তারা চাল তৈরি করবে, দেন রাইস মিলে যাবে, চালটা প্রসেস হয়ে মানুষের হাতে যাবে। তো এটা আসলে একজন, 10 জন, 1,000 জনের পক্ষেও সম্ভব না। এই কারণেই বলে the goods offered by the various seller are largely same। এখানে যেই গুডসটা অফার হয় সেলারদের দ্বারা, এটা একদম মানে কাইন্ড অফ সেম, আইডেন্টিক্যাল প্রোডাক্ট সেল করে। আইডেন্টিক্যাল প্রোডাক্ট সেল করার মেইন রিজনটাই হচ্ছে যে একজন বা 10 জন বা 100 জন তারা এই মার্কেটটাকে আমার ইয়া করতে পারে না, কন্ট্রোল করতে পারে। তো যেহেতু মেনি সেলার, আচ্ছা, তো যেহেতু তারা সেম প্রোডাক্ট সেল করছে, দ্যাটস ওয়াই দে অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার। তো এটার পরে এটাও লিখে ফেলতে পারেন, আচ্ছা প্রাইস টেকারের এটা দেয় নাই। পরের এই জন্য পরের যে ক্যারেক্টারিস্টিক্সটা লিখবেন, এটা হচ্ছে এটি লিখবেন, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট ইচ বায়ার অ্যান্ড সেলার ইজ এ প্রাইস টেকার। পরের যে ক্যারেক্টারিস্টিক্সটা লিখবেন, এই যে 4টা ক্যারেক্টারিস্টিক্স আমাদের মাস্ট লিখতে হবে। তো 3 নম্বরটা হচ্ছে এটা, যেহেতু সেম প্রোডাক্ট সেল করছে, তারপর আমরা এটা বলবো যে each seller and buyer is a price taker in perfect competitive market. Price taker, TAKER, taker। এরপরে আসেন, যেহেতু অনেক সেলার অনেক বায়ার, এই মার্কেটে you can, if you want you can freely entry and exit। এই মার্কেটে আমি চাইলে ফ্রি এন্ট্রিও নিতে পারবো, ফ্রি এক্সিটও নিতে পারবো। এটা রাইস মার্কেট। আমার যদি মনে হয় আজকে আমি চাল বিক্রি করবো, আমি কিন্তু করতে পারবো, দেখেন আমাকে বাধা দেওয়ার কেউ নাই। আমি 10 কেজি চাল নিয়ে রাস্তার পাশে বসে সেল করা শুরু করলাম, না বাংলাদেশের সিচুয়েশন সেই ওয়াইজ বলছি, এটা কিন্তু পসিবল বাংলাদেশে। আবার আপনার যদি মনে হয় আপনি চাল কিনবেন না, আপনি মার্কেটে এন্ট্রি নিলে, আপনার যদি মনে হয় আপনি চাল কিনবেন না, যে বললাম যে আপনি চাল খাওয়া বন্ধ করে দিন, চালের অনেক দাম, আপনাকে কিন্তু খুব ফোর্সফুলি এটাকে কনজিউম করাতে পারবে না। এই মার্কেটে আপনি চাইলে ফ্রিলি এন্ট্রিও নিতে পারেন, আবার ফ্রিলি
এক্সিট হয়ে এখন ধরেন সাজিদ রাইস সেল করতে শুরু করলো, আমরা দেখলাম যে অনেক প্রফিট করছে। এটা দেখে আমার ক্লাসের আরো 10 জন স্টুডেন্ট ওনার সাথে রাইস মার্কেটে এন্ট্রি নিল, মানে রাইস সেল করা শুরু করলো। তাদেরকে সাজিদ তাদেরকে বাধা দিতে পারবে পারবে না, কিন্তু সেটা ফার্ম চাইলে অন্য ফার্মকেও কিন্তু এন্ট্রি বা এক্সিট নিতে বাধা দিতে পারে না। আবার সাজিদ যেরকম প্রফিট করছে, দেখা গেল যে লেটস সে খাদিজা এরপরে ওই মার্কেটে গেল কিন্তু সাজিদের মতো প্রফিট করলো না, তো সে মার্কেট থেকে মার্কেট আউট হয়ে গেল। তো সে তার প্রোডাক্ট রাখছে বলে যে না, আমি আর রাইস মার্কেটে সেল করবো না, তো সেটা মার্কেট আউট হয়ে গেল। সেখানেও কিন্তু আসলে সাজিদ কিছু করতে পারবেন না, ওনার ইচ্ছা হলে এন্ট্রি নেবে, ওনার ইচ্ছা হলে এক্সিট করবে। এই যে এই মার্কেটটা মজার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স, এবং আমরা প্রতিদিন এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট থেকে প্রচুর প্রোডাক্ট আনছি। তো এই মার্কেটটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আবারও কি বুঝলাম পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট কি? দিস মার্কেট ইজ মেনি সেলার মেনি বায়ার মার্কেট। তারপর বললাম প্রোডাক্ট যেটা অফার করছে দোজ আর লার্জলি দ্য সেম, একদম সেম টাইপের প্রোডাক্ট তারা সেল করে। তারপরে বললাম যে as there are many seller many buyer, that means we have very tiny share on the market, that's why we act as a price taker, or each seller and each buyer is a price taker in this market. And lastly, there is free entry and exit in this market, একদম চাইলে ফ্রি এন্ট্রিও নিতে পারবো, ফ্রি এক্সিটও নিতে পারবো। এই ছিল এই মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স। বাংলাদেশের বেসিসে এক্সাম্পল দিবেন। আমরা যদি পরবর্তীতে কখনো ইকোনমিক্স মেজর নিয়ে পড়ি তখন আমরা ওখানে যাব। এই যে দেখেন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের জন্য প্রাইস রেভিনিউ কিভাবে জেনারেট করা যায়, টোটাল রেভিনিউ কত হবে, মার্জিনাল রেভিনিউ কত হবে, এগুলো আমরা চাইলে ক্যালকুলেশন। এবং ফাইনালি যেটা হবে যে দেখা যাবে যে এই মার্কেটে আপনাকে আসলে দেখাবে যে এখানে এই মার্কেটে একটা প্রশ্ন থাকে যে তাহলে আমরা আসলে প্রফিট করি কি করে। এই মার্কেটে তো অবশ্যই প্রফিট করতে হবে, আদারওয়াইজ তো এই মার্কেটে কেউ সেল করতে চায় না। এই মার্কেটও কিন্তু প্রফিট হয়, এবং প্রফিটটা কিভাবে করা যায় সেটা নিয়ে একটা আলোচনা আছে। তো আপাতত যেহেতু আমি এটা পড়াচ্ছি না, তাহলে একটা জিনিস বলে রাখি, যেটা আমি কস্ট অফ প্রোডাকশন চ্যাপ্টারটা পড়িয়েছি, মনে রাখবেন মার্জিনাল রেভিনিউ যখন মার্জিনাল কস্টের সমান হবে, অর্থাৎ এক্সট্রা ইউনিট প্রোডাক্টের কস্টিং যখন এক্সট্রা ইউনিট প্রোডাক্টের সেলিং এর সমান হবে, এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রফিট। এই সিম্পল কনসেপ্টটা মাথায় রাখা, হয়তো অনেক ক্ষেত্রেই জীবনে ধরেন বিজনেস করতে যাবেন তখন কাজে মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ সমান। এক্সট্রা ইউনিট তৈরি করার খরচ যখন এক্সট্রা ইউনিট সেল করার সমান হবে, তখন এই মার্কেটে প্রফিট। এবং দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট। এরপরে গেলে আপনার এরপরে আপনি যেতে পারবেন না, যেহেতু অনেক বেশি সেলার এই মার্কেটে থাকবে, যেতে পারবেন না। তো এই পয়েন্টে আপনার প্রফিট হবে, এবং এর লোয়ার পয়েন্টে গেলে আপনার লস হবে। আপনি এর লোয়ার পয়েন্টেও যাবেন না, কারণ আপনার লস হবে। আপনি চেষ্টা করেন একই প্রাইস দিয়ে সেল করতে। এই ছিল হচ্ছে গিয়ে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের কথা, যেখানে আমরা পড়ে ফেলি। এবার চলে যাবো মনোপলি মার্কেট। ওই যে আমাদের সেই ওয়ান সেলার মার্কেট করতে আমরা মনোপলি চ্যাপ্টারে চলে গেলাম, অর্থাৎ চ্যাপ্টার 15 চলে গেলাম। এখানেও প্রথম পেজটাই শুধু হোয়াই মনোপলি অ্যারাইজেস, এখানে এই 4টা এক্সাম্পল, মানে 4টা ক্যারেক্টারিস্টিক্স লেখা। আমি একটু জুম করে নিই, যেখানে দেখাচ্ছে মনোপলি মার্কেট এক্সাম্পল দেখাচ্ছে। সো ওয়াই মনোপলি অ্যারাইজেস, এখানে আমরা হচ্ছে মনোপলি মার্কেটে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে পাচ্ছি। এখানে কি বলছে, আমি এক্সপেক্ট করছি কিন্তু আপনার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমার সাথে লিখছেন, তা লিখলে আপনার লস। আমি আজকে এগুলা লেখা টেখা নিয়ে খুব বেশি কথা বলবো না, কিন্তু আমি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলবো, আমি বলবো যে এগুলা হচ্ছে গিয়ে লিখে ফেলেন, কারণ না হলে হচ্ছে ইয়া হবে, মানে ভুলে যাবেন।
তো মনোপলি মার্কেটের ক্ষেত্রে আসে, মনোপলি মার্কেট কি ছিল, যে মার্কেটটাকে বলেছিলাম দিস ইজ এ ওয়ান সেলার মার্কেট, একজন মাত্র সেলার যে মার্কেটে আছে। শুনছেন আমার কথা, বলে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে মার্কেটে একজন মাত্র সেলার আছে, তো তাকে হচ্ছে গিয়ে আমরা বলছি ওয়ান সেলার মার্কেট, মানে যে মার্কেটে আমরা একজন সেলার দেখতে পারবো, তো যে সেলার আমার একজনই থাকবে। একটা কথা হচ্ছে, একজন যদি সেলার থাকে, বায়ার কতজন? এই মার্কেটে বায়ার কিন্তু অসংখ্য হবে, অর্থাৎ আপনি অসংখ্য বায়ার পাবেন এই মার্কেটে, তারা কিন্তু এই মার্কেটে থাকবে। সেলার আপনি একজন পাবেন, সেল করছে একজন, এরকম একটা মার্কেট থাকবে। সেই মার্কেটকে আমি বলবো মোনো, মিনস ওয়ান, ওয়ান সেলার মার্কেট। এখন আসে, এই মার্কেটের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, ওই একজন সেলার, আমি যে একজনকে পাবো, সেই একজন সেলারই হচ্ছে আপনার আপনার একজন যে সেলার আপনি দেখবেন, সেই একজন সেলারই হচ্ছে আপনার পুরো মার্কেটটাকে সাপ্লাই দিতে পারবে। মানে পুরো মার্কেটের কন্ট্রোলটা ওই একজন সেলারই নিয়ে রাখতে পারবে, এই কারণে এটাকে আমরা বলছি মনোপলি মার্কেট। মানে একজন সেলারই এটা কন্ট্রোল নিতে পারবে বলতে এরকম বিষয়টা, যে কিসে দ্বারা, একটা সেকেন্ড, হ্যাঁ মানে সরি। সো মনোপলি মার্কেটের ক্ষেত্রে যেটা বলছি, যেটা ওয়ান সেলার মার্কেট, ওয়ান সেলার মার্কেটে যেটা হচ্ছে যে উম, এখানে একজন সেলার থাকে, এবং সে, মজার বিষয় হচ্ছে এই সেলার কিন্তু পুরো মার্কেটের উপরে একটা কন্ট্রোল নিতে পারে। পুরো মার্কেটের কন্ট্রোল মানে হচ্ছে পুরো মার্কেটটাকে চাইলেই সে পুরো মার্কেটটাকে চাইলেই সে হচ্ছে ইয়া করে ফেলতে পারে, ওটাকে কি বলে, মানে সেলার মানে বায়ারদের যে ডিমান্ডটা আছে আমার এই পুরো মার্কেট, বায়ারদের ডিমান্ডটাকে সে হচ্ছে গিয়ে এখানে মানে টেক ওভার করতে পারে। এই মার্কেটটাকে আমরা বলছি মনোপলি মার্কেট। যেমন আমি যদি ইলেকট্রিসিটি মার্কেটের কথাই বলি বাংলাদেশের বেসিসে, এই মার্কেটে কিন্তু আপনার, ধর আমাদের, আমি তো বলছি যে সেল করছে হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্টের বিষয়টা কিন্তু, যে গভর্নমেন্ট কিন্তু পুরো মার্কেটটাকেই এখানে, মানে মার্কেটে ইলেকট্রিসিটি যে আমাদের ডিমান্ড আছে, আমাদের অ্যাজ এ বায়ার, আমাদের এই ডিমান্ডটাকে কিন্তু কভার করতে পারছে। গভর্নমেন্ট যেহেতু আমাদের এই ডিমান্ডটা কভার করতে পারছে, বিধায় কিন্তু এই মনোপলি মার্কেটটা গভর্নমেন্ট কন্ট্রোল করছে যে ওয়ান সেলার হিসাবে। তো এরকম আপনি আপনার ওয়াটার সাপ্লাই মার্কেট এর ক্ষেত্রেও বলতে পারেন, গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করতে পারছে, যে সে আপনার ইয়া করতে পারছে, পুরো সবাইকে সাপ্লাই দিতে পারছে, তো এই জন্য এটা মনোপলি মার্কেট। এখন আসেন মনোপলি মার্কেটের রিজনটা কি, এবং মনোপলি মার্কেটে অ্যারাইজ কেন হয়, একই ক্যারেক্টারিস্টিক্সটা কি, এবং অ্যারাইজ হওয়ারটাও আসলে একই সাথেই এখানে থাকে। তো প্রথমে আসি হচ্ছে কি মনোপলি মার্কেটের যদি অ্যারাইজ হওয়ার রিজনটা যাই, বা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ মনোপলি রিসোর্সেস। মানে the resources we need to produce that product, মানে it's only owned by a one firm। এমন একটা গভর্নমেন্ট সিস্টেম করে যে ওই রিসোর্সটা, যে রিসোর্সটা আমার লাগবে প্রোডাকশনের ক্ষেত্রে, ওই রিসোর্সটা একটা ফার্মে ওন করবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। যেমন ধরেন ইলেকট্রিসিটি, খেয়াল করে দেখেন ইলেকট্রিসিটি তৈরি যেটা থেকে হয় বাংলাদেশে ইলেকট্রিসিটি বেসিকলি তৈরি হয় হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্ট গুলোতে, যেখানে তাপ মানে থার্মাল থার্মোডাইনামিক্স ইউজ করা, অর্থাৎ
আমি ধরেন ফর এক্সাম্পল কোলটাকে আমি হিট দিয়ে এটাকে এখানে এখানে আপনার আহ, আহ, তাপটাকে প্রডিউস করছি, দেন এইটাকে আমরা ইলেকট্রিসিটিতে কনভার্ট, দেন এইভাবে হচ্ছে আমরা সাধারণত ইলেকট্রিসিটিটা পেয়ে থাকি। বাংলাদেশে মোস্ট অফ দ্য কেসেস এইভাবে তৈরি। তো দেখেন এটা ফুললি এই যে এই আপনার কয়লা আমদানি, তারপরে হচ্ছে এই আপনার এই পাওয়ার প্ল্যান্ট গুলো তো সবই গভর্নমেন্ট ওন করে, এবং কয়লা আমদানির ক্ষেত্রে আমাদের দেশে তো রেস্ট্রিকশন আছে, চাইলে যে কোনো মানুষ এই কোল আপনার হচ্ছে গিয়ে ইম্পোর্ট করতে পারবে না। তাহলে গভর্নমেন্ট দেখেন এমন একটা সিস্টেম করে দিয়েছে যাতে আপনি চাইলেও ইলেকট্রিসিটি তৈরি করতে পারেন। যেটাতে ইলেকট্রিসিটি তৈরি করতে, তাহলে আপনি একটা সোর্সের উপর নির্ভর করে গভর্নমেন্টকে এখানে আপনাকে ইলেকট্রিসিটি সাপ্লাই করছে। সেকেন্ড বলছে যে গভর্নমেন্ট রেগুলেশন, এটাও একটা রিজন। তো গভর্নমেন্ট রেগুলেশন, গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন এমন ভাবে করবে যাতে a single firm will get the exclusive right to produce them sort of goods and service, একদম ওই একাই তৈরি করবে, অন্য কেউ তৈরি করতে পারবে না, এরকম একটা রুলস এন্ড রেগুলেশন তৈরি করে দিবে। তাহলে বাংলাদেশে বেসিসে একই কথাই বলবো যে বাংলাদেশে কিন্তু ইলেকট্রিসিটি যেটাকে তৈরি করা, একটা পাওয়ার প্ল্যান্ট যদি দিতে চান, এটাতে একটা এন্ট্রি ব্যারিয়ার গভর্নমেন্ট দিয়ে দিয়েছে যে আপনাকে লাইসেন্সই দিবে, আপনি চাইলেও ইলেকট্রিসিটি বাংলাদেশে প্রোডাকশন করতে পারবেন। তো গভর্নমেন্ট রেগুলেশনই আপনাকে এমন ভাবে দিচ্ছে যে আপনি চাইলেও ইলেকট্রিসিটি প্রোডাকশনে যেতে পারছেন না। তাহলে এটাও আর একটা ক্যারেক্টারিস্টিক যে কারণে এইখানে একটা সেলার মার্কেট তৈরি করছে। আর লাস্ট যে পয়েন্টটা বলে প্রোডাকশন প্রসেস, এটা খুব মজার। মানে ওই যে গভর্নমেন্ট আর একটা কারণে আমরা আসলে ইলেকট্রিসিটি প্রোডাকশনে যাব না, সেটা হচ্ছে গভর্নমেন্ট যত কম দামে আমাদেরকে ইলেকট্রিসিটি দিতে পারবে, আমরা নিজেরা যখন তৈরি করব এত কম দামে ইলেকট্রিসিটি তৈরিও করতে পারবো না, আবার কাউকে দিতেও পারবো না। সো যে প্রোডাকশন প্রসেস বলছে যে সিঙ্গেল ফার্ম ক্যান প্রডিউস দ্য আউটপুট অ্যাট এ লোয়ার কস্ট দেন ক্যান এ লার্জ নাম্বার অফ ফার্মস। মানে যে কোনো ফার্মের তুলনায় একটা মনোপলিস্ট মানে সিঙ্গেল ফার্ম সে খুব অল্প দামে আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্টটা তৈরি করতে পারে। তো যেহেতু সে খুব অল্প দামে প্রোডাক্টটা তৈরি করতে পারে, তো তখন হচ্ছে গিয়ে আপনি এটাকে সেই প্রোডাকশন প্রসেস অনুযায়ী এটাকে আপনি একদমই বলতে পারবেন, এটাকে কি বলে যে হ্যাঁ, এটাকে একদমই বলতে পারবেন যে ও যেহেতু খুব অল্প দামে দিতে পারছে, বাকিরা দিতে পারছে না, তো অটোমেটিক্যালি ওই মার্কেটে সে অল্প দামে প্রোডাক্টটা দিবে, এবং বাকি বাকি সেলাররা মার্কেট আউট হয়ে যাবে, সিঙ্গেল সেলার মার্কেটই থাকবে। আর একটা পয়েন্ট আপনার লিখে রাখতে পারেন যে এন্ট্রি ব্যারিয়ার, ওই যে মনো মনো আপনার পারফেক্ট কম্পিটিশনে যেমন ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট ছিল, এখানে মনে রাখবেন এই মার্কেটে এন্ট্রি ব্যারিয়ার ইজ রিয়েলি হাই। অর্থাৎ আপনি এন্ট্রিও নিতে পারবেন না খুব সহজে, আবার এক্সিটও নিতে পারবেন, এটাও কিন্তু একটা বিষয় আছে। যেমন আমি যদি এক্সিট কেন নিতে পারেন সেটা রিজনেবল, এন্ট্রি নিতে পারবেন না কেন সেটা তো বুঝতেই পারছেন, গভর্নমেন্ট সেট করে দিবে বা প্রাইসিংটা এমন থাকবে যে আপনি চাইলেও আসলে এন্ট্রি নিতে পারবেন। আর এক্সিট কেন নিতে পারবেন না, এক্সিট নিতে পারেন আপনার ইনভেস্টমেন্ট অ্যাজ এ মোনোপলিস্ট এত বেশি হয়ে যাবে যে আপনি যদি এক্সিট নেন আপনার যে হিউজ লস হবে সেটাতে কভার হবে। ধরেন আমি যেমন এমিরেটস এর কথা জানি, আমি শুনেছি যে এমিরেটস কিন্তু বা এটা নিয়ে অনেক কেস স্টাডি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এমিরেটস এর যে এয়ারলাইন, ওরা কিন্তু অ্যাকচুয়ালি এয়ারলাইন বিজনেস থেকে কোনো প্রফিট পান, ওরা এয়ারলাইন বিজনেস থেকে প্রফিট না করে ওদের আদার্স যে সোর্সেস গুলো আছে, ওদের ক্যাটারিং, ওদের মলস, এমিরেটস যে মল আছে, হোটেলস আছে, এগুলো থেকে মেইনলি ওরা প্রফিট করে। ওদের ওই এয়ারলাইন যে এমিরেটস যে প্লেন চলে এটা থেকে আসলে ওদের কোনো প্রফিট হয় না। তাহলে আপনার প্রশ্ন হতে পারে তাহলে এমিরেটস কেন এই মার্কেটটায় চলছে? তো বেসিকলি ওই রুটে এমিরেটস হচ্ছে মনোপলিস, মানে ওয়ান সেলার। অনেক রুট আছে এয়ারলাইনে, এবং সেখানে এমিরেটস এর ইনভেস্টমেন্ট এত বেশি, ধরে নিলাম এমিরেটস 10,000 কোটি টাকা, এটাও তো বুঝতে পারবেন, 1,000 কোটি টাকা ইনভেস্ট করে রাখছে মার্কেটে। 1,000 কোটি টাকা কিন্তু কম টাকা না, অনেক টাকা। তো এমিরেটস এর ধরলাম যে এই যে বাকি যে ইনভেঞ্চার গুলো আছে এগুলা থেকে মাসে 1,000 কোটি টাকাই আবার উঠে আসছে। তার মানে ওর কিন্তু লস হচ্ছে না, বুঝে না, এয়ারলাইন থেকে ওর প্রফিট হচ্ছে না, কিন্তু এয়ারলাইনের সাথে যে সাবসিডাইজ বিজনেস গুলো আছে সেখান থেকে সে টাকাটা তুলে নিতে পারতেছে। এখন যদি সে এয়ারলাইন একদম বন্ধ করে দেয় তাহলে কিন্তু 1,000 কোটি টাকা আর মার্কেট থেকে সে উঠাইতে পারবে। তার মানে তার কিন্তু একদম পুরো যেটাকে বলে ব্যাংকরাপ্ট হয়ে যাওয়া সেটা হয়ে যায়। এই কারণে যে তাদের ইনভেস্টমেন্টটা এত হিউজ হয়ে যায়, তো এই হিউজ ইনভেস্টমেন্টটা তারা হচ্ছে গিয়ে কোপ আপ না করতে পেরে তখন তারা হচ্ছে গিয়ে আপনার
ইয়া করে ফেলে, ওটাকে কি বলে, যে তারা হলো আপনার এই মার্কেটে মানে থেকে যায়, মানে ইয়া করে না, এক্সিট করে না, এরকম করার কথা চিন্তা। তো এই হলো মনোপলি মার্কেটের বিষয়। তাহলে আবার একটু আসি, মনোপলি মার্কেট মিনস ওয়ান সেলার মার্কেট। অ্যান্ড ওয়ান সেলার মানে হচ্ছে যেখানে একজন সেলার থাকবে বাট দেয়ার উইল বি মেনি বায়ার। এই মার্কেটে এন্ট্রি এন্ড এক্সিট ব্যারিয়ার দুটোই বেশ হাই। দেন এই মার্কেটের ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মনোপলি রিসোর্সেস, দ্যাট মিনস যে রিসোর্স লাগে আমরা প্রোডাক্ট তৈরি করতে সেটা একজন করে। দেন আর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে গভর্নমেন্ট রেগুলেশন, সেটা হচ্ছে গভর্নমেন্ট এমন রুলস এন্ড রেগুলেশন রেখে দেয় যাতে আপনি চাইলেও ওয়ান সেলার থেকে মিনিবার মানে আর বেশি অন্য সেলারদেরকে আপনি এই মার্কেটে এন্ট্রি দিতে পারবেন না। আর প্রোডাকশন প্রসেস যেটাকে বলছে সেটাতে বলতেছে যে প্রোডাকশন প্রসেস যেটা বলছে যে আপনার হলো কি বলে, যে একজন সেলার যে টাকায় এটাকে হচ্ছে প্রোডাকশন করতে পারবে, ওই যে মনোপলিস যেটা, তার থেকে লোয়ার দামে কেউ দিতে পারবে না। সো এটাকে হচ্ছে প্রিপারেশন প্রসেসর কম করা। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দিই, এখানে দেখবেন যে আমি বারবার মনোপলিস্ট বলছি। ওয়ান সেলার যিনি থাকেন তাকে আমরা সাধারণত মনোপলিস্ট বলি, যেমন গভর্নমেন্ট ইলেকট্রিসিটি মার্কেটে হচ্ছে মনোপলিস্ট। বা ধরে নিলাম, আচ্ছা আপনাদের ক্লাসে যখন এই যে আমাদের ইকোনমিক্স ক্লাস চলছে, এখানে কিন্তু আমি মনোপলিস্ট, মানে আমি একজন মাত্র সেলার, এই যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল আসলাম। তো দেখেন আমি যে কোনো ডিসিশন এখানে কিন্তু দিচ্ছি, ডিসিশন কিন্তু আমি আমার বায়ারদেরকে, আমার স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু নিচ্ছি না। তো এই মার্কেটে আমরা সাধারণত যে একজন সেলার থাকে তাকে আমরা বলে থাকি মনোপলি। ওকে, আমাদের নেক্সট যে মার্কেট আছে এটাকে আমরা বলছি অলিগোপলি মার্কেট। এটা ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি একটু লিখবো। হ্যাঁ, তার সাথে সাথে আপনারা লিখে ফেলবেন। তো প্রথম ক্যারেক্টারিস্টিক্স তো বুঝতেই পেরেছেন যে প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে আমার ফিউ সেলার বাট মিনি বায়ার। মানে এখানে কিন্তু ফিউ সেলার আছে, মিনি বায়ার আছে, এটা হচ্ছে আমার প্রথম ক্যারেক্টারিস্টিক্স এই মার্কেটে। সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা হচ্ছে ইয়েস, এইবারও কিন্তু তারা সিমিলার অর আইডেন্টিক্যাল প্রোডাক্ট সেল করছে। আমি শর্টকাটে লিখছি, এটা আপনারা একটু এলাবোরেট করে লিখে ফেলেন, বইয়ে পাবেন এটা, জাস্ট আমি ইনফরমেশন গুলো লিখে দিচ্ছি। তো এখানে যেটা হচ্ছে যে দে আর সেলিং সিমিলার অর আইডেন্টিক্যাল প্রোডাক্ট, একদম সিমিলার, একদম সেম টু সেম দেখতে এরকম বা আইডেন্টিক্যাল প্রোডাক্ট তারা এখানে কিন্তু সেল করছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার যে বলেছিলেন যে দে আর মেকিং এ স্পেশাল টাইপ অফ গ্রুপ, and that group actually act as a monopolist, ওই যে ওয়ান সেলারের মতো আচরণ করে। এই গ্রুপটার নাম হচ্ছে কার্টেল, ইকোনমিক্স এর ভাষায় কার্টেল। হ্যাঁ, সো এই অলিগোপলি মার্কেটে কার্টেল ক্রিয়েশন হয়, জাস্ট কার্টেল ক্রিয়েশন লিখে রাখলাম। শুধু কার্টেল ক্রিয়েশন যদি পরীক্ষা লেখেন তাহলে কিন্তু মার্কস পাবেন না, আমি শর্টকাটে পয়েন্ট গুলোকে বোঝানোর জন্য জাস্ট লিখে দিচ্ছি, তো যাতে আপনাদের মনে থাকে। তো অলিগোপলি মার্কেটে কিন্তু দেখবেন যে কার্টেল ক্রিয়েট হবে। কার্টেল বলতে এখানে বোঝাচ্ছে যে যে মার্কেটে আপনার হচ্ছে গিয়ে ইয়া থাকবে, যে মানে ওই অলিগোপলিস্টরা সবাই একসাথে মিলে একটা গ্রুপ তৈরি করবে, যে গ্রুপটা হচ্ছে গিয়ে আপনার, যে গ্রুপটা তৈরি করবে যেটা হচ্ছে গিয়ে আপনার আহ মানে তারা মনোপলিস্টদের মতো আচরণ করবে। তো সেই ইয়াটাকে আমরা বলছি হচ্ছে যে এই ইয়াটাকে বলছে আপনারা হচ্ছে এই কার্টেল ক্রিয়েশন। এবং এই কার্টেল ক্রিয়েশন করে তারা যেটা করে যে মার্কেটটাকে কন্ট্রোল করে, যে প্রাইসটাকে, কারণ কার্টেল ক্রিয়েশন করার একটা রিজন হচ্ছে ওরা প্রাইসটাকে ম্যানুপুলেট করে। হ্যাঁ, প্রাইস ম্যানুপুলেশনটা কিন্তু তারা এখানে করে থাকছে। প্রাইস ম্যানুপুলেশনটা কিরকম, যে যা প্রাইস ম্যানিপুলেশন যেটা করা বোঝাচ্ছে, প্রাইস ম্যানিপুলেশনটা হচ্ছে যে
মানে প্রাইস যেটা হওয়ার কথা না সেটা তারা করে দেয়। যেমন ধরেন আপনার কি মনে হয় যে ওয়ার্ল্ডে যে অয়েল প্রাইস এটা হওয়া উচিত, এটা কিন্তু ছিল না। ওপেক যখন ক্রিয়েট হলো তখন কিন্তু ওয়ার্ল্ডের অয়েল প্রাইসটা অনেক বেশি বেড়ে গেল। আমি যতটুকু জানি একটা সময় অয়েলের প্রাইস ছিল $1 পার ব্যারেল, সেখান থেকে $40 করে ফেলে ওপেক ওপেক ক্রিয়েট হওয়ার পরে। এগুলো নিয়ে আলোচনা হবে যে কার্টেল ক্রিয়েট করে ওরা এমন একটা সিচুয়েশন, ওদের ছাড়া তো আপনি কিনতে পারবেন না। ওদের ছাড়া যেহেতু আপনি কিনতে পারবেন না, তো আপনার ওরা যে প্রাইস অফার করবে সেই প্রাইস থেকে নেওয়া ছাড়া তো আপনার আসলে উপায় নাই। তো আপনার আসলে কার্টেলের উপরেই থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার ওটাকে কি বলে, কার্টেলের উপরেই থাকতে হবে এবং কার্টেল থেকে কার্টেলের উপরে আপনাকে রিলাই করতে হবে এবং সেখান থেকে আপনি প্রোডাক্টটা কিনতে হবে। এই হলো বিষয়। তো এই ছিল মোটামুটি অলিগোপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স। এবং বাংলাদেশে বেশ কিছু মজার মজার অলিগোপলি মার্কেট আছে, যেমন বলছিলাম টেলিকমিউনিকেশন মার্কেট, তারপরে বলছিলাম এয়ারলাইন বিজনেস। এগুলা থেকে আপনি চাইলেই হচ্ছে এই অলিগোপলি মার্কেটের এক্সাম্পল গুলো লিখতে পারেন। লাস্ট আমরা যে মার্কেটে যাব সেটা হচ্ছে গিয়ে আপনার মনোপলিস্টিক কম্পিটিশন। এটার ক্যারেক্টারিস্টিক্সটা 17 আছে। আমি তো 17 লিখে করেছিলাম ওখানে। 16-এ হচ্ছে আমরা মনোপলিস্টিক কম্পিটিশনের ক্যারেক্টারিস্টিক্স পাবো, আর 17-এ হচ্ছে অলিগোপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্সটা পাবো। তো অলিগোপলিটা তো লিখে ফেলছি, আর মনোপলিস্টিক কম্পিটিশনের ক্যারেক্টারিস্টিক্স যে আমরা যে ছবিটা আঁকলাম ওইটার উপরে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া আছে। যেমন একই রকম এখানেও মিনি সেলার থাকবে বড় করে, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে দাও মনোপলিস্টিক কম্পিটিশন। যে এই মার্কেটে আপনি দেখবেন যে মজার বিষয়, মার্কেটে অনেক বেশি সেলার আছে, সেলার কিন্তু কম নাই। আপনাদের যে বলছে মেনি সেলার, দেয়ার আর মেনি সেলার কম্পিটিং দ্য সেম গ্রুপ অফ কাস্টমার। একই গ্রুপ অফ কাস্টমারের জন্য তারা কিন্তু আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্ট সেল করছে। তারপরে যেটা বলছে যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। কিন্তু ওই যে বলছিলাম যে এরা কিন্তু এখানে আইডেন্টিক্যাল প্রোডাক্ট সেল করেন, মানে একই রকম হুবহু সেম টু সেম প্রোডাক্ট দেখতে যে হবে এরকম কিন্তু এখানে হবে না। এখানে যেটা হবে যে এই প্রোডাক্ট গুলো একটু ডিফারেন্ট হবে, মানে একটু চেঞ্জ হবে, এরকম টাইপের হবে, দেন এরকম টাইপের প্রোডাক্ট তারা সেল করবে, যেটাকে আমরা বলছি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনটা আমরা এখানে দেখতে পাবো। দ্যাট মিনস দ্য প্রোডাক্ট দে আর অফারিং দে আর স্লাইটলি ডিফারেন্ট। তো এটাকে আমরা বলছি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। যেমন আমি যদি ক্লোদিং মার্কেটের ক্ষেত্রে বাংলাদেশে বলি, তো আড়ং এর ক্লোথ আর নিউ মার্কেটে আমরা র্যান্ডাম একটা শপ থেকে কেনা ক্লোথের কোয়ালিটি বা দেখতে একরকম হবে না, সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা ডিফারেন্সটা থাকে। আবার এই মার্কেটেও কিন্তু একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে প্রি এন্ট্রি এনে। এই মার্কেটে চাইলে আপনি প্রি এন্ট্রিও নিতে পারবেন, এক্সিটও নিতে পারবেন, আপনার কোনো রেস্ট্রিকশন নাই। এবং আপনার মানে আপনাকে কেউ বাধাও দেবে না। ইকোনমিক প্রফিট অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার টার্গেটেড কাস্টমারের উপরে। যেমন আমি যদি আড়ং এর কথা বলি, আড়ং এর টার্গেটেড কাস্টমার, আর আমি যদি র্যান্ডম একটা ক্লোদিং শপের কথা বলি, ওদের টার্গেটেড কাস্টমার কিন্তু সেম না। তো আড়ং এর টার্গেটেড কাস্টমার অনুযায়ী আড়ং বিজনেস করবে, আড়ং এর রাইভালরাও সেরকম হবে, আবার একদম র্যান্ডম ক্লোথ তাদেরও কিন্তু টার্গেটেড কাস্টমার অনুযায়ী তারা বিজনেস করবে, এবং তাদের যে রাইভাল যারা হবে তারা সেরকম হবে, তো সেখান থেকে তারা বিজনেস গুলো করে। তো এই ছিল মেইনলি আমাদের চারটা যে মার্কেট তাদের সম্পর্কে আমরা জেনে ফেললাম সুন্দর মতো। এবং এখান থেকে আমরা ফাইনালি কি করব সেটা হচ্ছে প্রত্যেকটা মার্কেটের লিখে ফেলেন ডেফিনেশন, বাংলাদেশের বেসিসে এক্সাম্পল, এন্ড অবশ্যই এটার হচ্ছে গিয়ে আপনার আমাদের যেটাকে বলে যে এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের পড়তে হবে। এটুকু পড়লেই আমরা মোটামুটি এই চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবো। এই চ্যাপ্টারটা সাধারণত আমরা মিক্স আপ একটা চ্যাপ্টার বলি, মানে এই টপিকটা বোঝার জন্য আজ আমাদের হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে যে
ক্যারেক্টার স্কিলস গুলো পড়ে থাকি। এখন বলেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকে যে টপিকটা পড়লাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। আহ, বলো। সেটা হচ্ছে ম্যাম, আপনি যে বললেন এখান থেকে ব্রড কোশ্চেন আসবে, তো আমাকে কি চারটা মার্কেটই আলাদা করে হচ্ছে আহ, ব্যাখ্যা করতে হবে, না হচ্ছে যে দুইটা মিলে একটা কোশ্চেন আসবে এরকম? আমি ধর প্রশ্ন করলাম, এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মোনোপোলিস্টিক কম্পিটিশন অ্যান্ড পারফেক্ট কম্পিটিশন। মোনোপোলিস্টিক এর চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে, পারফেক্ট কম্পিটিশনের চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো লিখতে তো আপনার এফোর্ট দিতে হবে তাই না? ঠিক তো, একটা ধরেন একটা সেমি ব্রড কোশ্চেন হয়ে যায়, আমি যদি 5 মার্কের একটা কোশ্চেন দিচ্ছি এটার জন্য এই কোশ্চেনটা এনাফ। বুঝতে পেরেছেন? ছোট ছোট প্রশ্ন হতে পারে, বাট ইন টোটাল এটা একটা ব্রড কোশ্চেনের সমান মার্কস হয়ে যাবে, এটাই বলতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে আর যেহেতু কোশ্চেন নাই তো তাহলে বুঝে গেলাম যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, এগুলা জাস্ট করলে আমরা ইনশাল্লাহ এটা ইয়া করে ফেলতে পারবো। তাহলে ঠিক আছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে দিয়ে আপনাদের ছেড়ে দিই। আর নেক্সট কালকে ক্লাসে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক কোয়ারিজ আছে। তাদের যেহেতু ইন টোটাল 25টা গ্রুপ আছে, 25টা না 26টা, আমি তো ভুলে গেলাম এরকমই। তো প্রথমেই হচ্ছে B1 সেকশন আসবেন। আমি অলরেডি মাল্টিপারপাসে বলে রেখেছি, আপনাদের সকালে তো B1 এর সাথে ক্লাস মাল্টিপারপাসে বলা আছে, কিন্তু তারপরও দেখা যাইতে পারে যে আপনাদের হচ্ছে যে আপনি দেখতে পারেন ইয়া হচ্ছে না, আপনার ওটাকে কি বলে, মানে আপনাদেরকে বোর্ড গুলো দিয়ে রাখতে বলছেন। বোর্ড মানে হচ্ছে আপনার ওই যে ইয়া বোর্ড গুলো আছে না, যে বোর্ডে আপনারা চাইলেই আপনার ইয়াটা সেট করতে পারেন, এটাকে কি বলে? ম্যাম ডিসপ্লে বোর্ড। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে বোর্ড, যেটা দেখবেন যেটা এরকম অনেকগুলো থাকে। ওই বোর্ডটা হচ্ছে গিয়ে আপনার, আমি বলে রেখে আসছি কালকে ওয়েডনেসডেতে, আমি বলে আসছিলাম আলমগীর ভাই এখানকার এমপ্লয়িজ। তো ওই বোর্ড গুলোতে আপনারা আপনাদের পোস্টার গুলো সেট করবেন। এছাড়া হচ্ছে ওই যে কাচের দেয়াল, ওটাতে চাইলে স্কচ টেপ নিয়ে যান, ওটা দিয়ে দেয়ালে সেট করতে পারবে না, শুধু ইউনিভার্সিটির যে দেয়াল যেটা ওখানে লাগাতে নিষেধ করে, কাচের দেয়ালে পোস্টার গুলো সেট করতে পারেন। তারপরে যে মাঝখানে যে বড় বড় বিম গুলো আছে ওখানে হচ্ছে মানে পোস্টার গুলো সেট করতে পারেন। এইভাবে আপনারা সকালে যেই আগে পোস্টার গুলো সেট করে ফেলবেন, এবং যদি এমন হয় যে সব পোস্টার সেট করতে পারছে না, সেক্ষেত্রে একটা গ্রুপ চলে গেলে তাদের পোস্টারটা নামানোর পর পরের গ্রুপ গুলো আসবে। এবং আমি এটা র্যান্ডাম যেতে পারি, ABCD গ্রুপ ওয়াইজও যেতে পারি, অথবা হচ্ছে কি র্যান্ডাম, ধরেন প্রথমে C গেলাম, তারপরে ফর এক্সাম্পল F গেলাম, সেরকম করেও যেতে পারি। তো যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আমরা ইয়াটা করে ফেলবো, যাতে কি বলে, আমরা হলো ব্রেইনে কাজ করতেছিলাম, সরি। আমরা হচ্ছে চেষ্টা করব যে সকালে যে পোস্টার গুলো সেট করে ফেলতে। আর B2 সেকশন যারা, আপনাদের তো সকালে ক্লাস হচ্ছে, আমি আপনাদের স্যারের সাথে একটু কথা বলে নিব, আপনারা ক্লাসে একটু 15 মিনিটস আগে চলে আসবেন। 10টা শেষ হবে, তো আপনারা একটু স্যারকে বলে 9:45 এর মধ্যে মাল্টিপারপাসে চলে আসবে। আর B1 আপনারাও হচ্ছে 10:15 হচ্ছেন গিয়ে যাবেন, আপনার 15 মিনিট 15 মিনিট আধা ঘন্টা দুইটা সেকশন যাতে একসাথে থাকে, এটার একটা টাইমিংটা হবে। এর মধ্যে হচ্ছে আমি সবগুলো পোস্টার দেখে ওই যেই পোস্টারটা হচ্ছে বেস্ট 3 পোস্টার, যে দুইটা সেকশন মেলায় যে 3টা পোস্টার বেস্ট 3 হবে, তাদের জন্য একটা গিফট আছে ছোট, সেই গিফটটা দেওয়া হবে। আচ্ছা, আমি মিস B1 সেকশনের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। মিস আমার একটু কথা ছিল। B1 সেকশন অ্যাটেন্ডেন্সটা নিচ্ছে, কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। আচ্ছা, সাজ্জাদ হোসেন জুনায়েদ, গাজী মাহফুজ, আনান শাফি ভুইয়া, প্রেজেন্ট ম্যাম। রেজাউল ইসলাম, রিয়া, সুকান্ত পোদ্দার, ইয়াসিন ভুইয়া, ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত,
সৃজন, রাতুল, প্রেজেন্ট ম্যাম। স্বাধীন ইফাজ, প্রেজেন্ট ম্যাম। ওমর ফারুক, ইয়েস ম্যাম। সূচি, Present, ma'am. ফাহমিদা খানম, Present, ma'am. হাদিজা, Present, হাদিজ, ma'am. নায়না, Present, ma'am. সামি, প্রেজেন্ট ম্যাম। দুর্জয়, প্রেজেন্ট ম্যাম। ওয়াসিউল বাড়ি, ইয়েস ম্যাম। আবির হোসেন অনিক। ইয়েস ম্যাম। আবির হোসেন অনিক আছেন? ইয়েস ম্যাম। ইফতেখার আহমেদ সামি, সুমাইয়া আক্তার, ম্যাম সুমাইয়া ওর নাকি আক্তার, বিদ্যুৎ নাই, ওর বাসায় সাজ্জাদ কারেন্ট নেই ম্যাম হোসেন, বলে। সাজ্জাদ হোসেন, ইয়েস ম্যাম। ফারিহা, ইয়েস ম্যাম। Present, ma'am. নিসা, Present, ma'am. আল আমিন আহমেদ সোহান, ইয়েস ম্যাম। জুবায়ের আবেদিন, প্রেজেন্ট ম্যাম। মুরাদুল্লাহ ভুইয়া, প্রেজেন্ট মিস। সাজিদ, প্রেজেন্ট ম্যাম। সজন দেবনাথ, শাহাদাত হোসেন ফাহাদ, তাইরিন, ইয়েস ম্যাম। শাহাদাত হোসেন ফাহাদ। শৈশব আলম, প্রেজেন্ট মিস। রিফাত সুলতানা, রিফাত সুলতানা, Present, miss. আব্দুল্লাহ আল নাসিম, প্রেজেন্ট মিস। সায়েদ রায়ান হক, তারিফ হাসান, ইয়েস ম্যাম। কামরুল হাসান সিফাত, হামিদা বিনতে হারুন, Present, miss. পারভেজ আলম নিয়ন, তাহমিদ, ইয়েস ম্যাম। আবু ইফরাহিম ভুইয়া, ইয়েস ম্যাম। আবু ইফরাহিম ভুইয়া, ইয়েস ম্যাম। সিয়াম, ইয়েস ম্যাম। মাহিবুর রহমান, ইয়েস ম্যাম। এথেনা, Present, ma'am. সাইবা আক্তার, Present, ma'am. তানভীর, ফাইজা নাফরিন চৌধুরী, অরিনা মল্লিক, Yes, ma'am. বি ম্যাম সাজ্জাদ। B1 সাজ্জাদ আপনারটা আমি দিয়েছি। ম্যাম শাহাদাত হোসেন 41। B1 তো আমি দিলাম সাজ্জাদ, আমার যতটুকু মনে পড়ে। ম্যাম আমি একদম 1 নাম্বার। ম্যাম আচ্ছা, ম্যাম শাহাদাত হোসেন দেন নাই তো, শাহাদাত হোসেন। সরি, ম্যাম শাহাদাত এইভাবে হোসেন আচ্ছা, এইভাবে 41। বললে আমি আপনার ইয়াটা বুঝতে পারবো। আর তার নাম ঠিক করেন নাই কেন? তার নাম কি? আপনি এটা এটা কি এটা আপনার শাহাদাত নাম? হোসেন। আপনি আপনার আপনি যে লিঙ্ক ইয়াটা দিয়ে জয়েন হয়েছেন আর তার আইডিটার নামটা দেখেন। ও ও। তার আইডিটার নামটা দেখেন, দেখে আপনি বুঝেন যে আমি এটা কিভাবে এটা দেখে বুঝবো যে আমি আপনার ক্লাসটা হচ্ছেন করছেন, কোন স্টুডেন্ট আমার ক্লাস করছেন, কিভাবে বুঝবো বলেন? আচ্ছা, আমি যারা ইয়া করেছেন আমি তাদেরটা অ্যাডজাস্ট করে দেবো B1 এ, ডোন্ট ওয়ারি। মিস, আমার একটা প্রবলেম হয়েছে। নাসিম, আমি একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, এটা সবার জন্য দরকারি, অ্যাটেন্ডেন্সটা নিতে দেন। মুর্শিদুর রহমান, আচ্ছা আমি এখন B2 সেকশন এটা নিচ্ছি। মুর্শিদুর রহমান, খোরশেদ আলম, প্রেজেন্ট ম্যাম। জাবিদ হাসান, ওমর ফারুক। প্রেজেন্ট ম্যাম। আপনি পুরো যাদের প্রবলেম হবে সাথে সাথে হ্যান্ড রেজ করতে পারেন অথবা লাস্টে অ্যাডজাস্ট করে দিন। আর আপনার নামের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, যারা যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, নাম অনেক সময় ঠিক থাকে না, তখন ওটা দেখে আসলে অ্যাটেন্ডেন্স দেই না। মোহাম্মদ তালহা ইসলাম, সাবরিনা জাহান রিমা, মাহজাবিন বিনতে আতিক, জান্নাতুল ফেরদৌসি,
আশফি, মিথিলা, আল শাহরিয়ার নাইম, ইয়েস ম্যাম। সুবর্ণা, তৌকির আহমেদ, Yes, ma'am. সৌমিক, ইয়েস ম্যাম। সাইমা মাহমুদ, Yes, ma'am. মারজান আক্তার, Present, Miss. ইশতিয়াক আহমেদ, Present, ma'am. মারিয়া ইসলাম, Present, ma'am. মোহাম্মদ হৃদয়, নোহাল নাওয়ার, Present, ma'am. জুনায়েদ আহমেদ শান্তানু, প্রেজেন্ট ম্যাম। ইশরাত জাহান মিম, ওমর ফারুক, রাকিবুল হাসান, রাকিবুল হাসান আছেন, ম্যাডাম। আফিফা, Yes, ma'am. সায়েদ সাব্বির হোসেন হিমেল, প্রেজেন্ট ম্যাম। নাদিয়া আক্তার, Present, ma'am. সাইফ বিন মাহবুব, প্রেজেন্ট ম্যাম। শান্ত, রাজু মিয়া, Yes, ma'am. মুন্না, Present, ma'am. টমি হাসান, ইয়েস ম্যাম। আদনান শিকদার, Present, ma'am. মিথিলা আক্তার, মেহেদি হাসান, Yes, ma'am. নাফি, ma'am. নাহার, Yes, ma'am. Present, ma'am. জিসান, প্রেজেন্ট ম্যাম। প্রথমা দেবনাথ, Present, ma'am. সিয়াম ইসলাম হৃদয়, আশিক ইমরান বাপ্পি, Present, ma'am. তাহিয়াতুল মাওয়া। Present, ma'am. B2 সেকশনে যারা অ্যাটেন্ডেন্স দিতে পারেন না একটু হ্যান্ড রেজ করেন। Ma'am, 15. আইডিটা বলেন সুবর্ণ আপনার। আর Ma'am, mommy, 6012. আর ঠিক আছে, এইবার বলেন কার কি সমস্যা এবার শুনি। অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ এখন। মিস আমি যাদের কোনো সমস্যা আছে তারা তাদের সমস্যা শেয়ার করতে পারেন, বলেন। মিস আমি B1 থেকে আব্দুল্লাহ বলছিলাম। হ্যাঁ নাসিম বলেন। মিস গতকাল হচ্ছে আমি একটু পায়ে ইনজুরি হয়েছে, তো এখন মিস মানে